কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, চিকিৎসা নিতে গিয়ে প্রাণ গেল ৮ বাংলাদেশি নারী, শিশুসহ ৯ জনের, দগ্ধ আরও ৬। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রবেশপথ সরু। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটকাল নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল। পরাজয় জেনেও মাঠে বিরোধীরা, প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক গুরুত্ব দেখছেন বিশ্লেষক। রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার সংখ্যা সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ। দেশের বিভিন্ন স্থান থেকে বোমা বিস্ফোরক উদ্ধারে বাড়ছে উদ্বেগ। প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি পুলিশের। এবং হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৯শোর বেশি প্রাণহানি, আক্রান্তের ৮০% পায়নি টিকা। জন্মের পর প্রথম ৬ মাস পর্যাপ্ত বুকের দুধ পায়নি ৮২ ভাগ শিশু, ছিল অপুষ্টিও। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চিকিৎসা নিতে গিয়ে ৮ বাংলাদেশি নারী, শিশুসহ ৯ জনের প্রাণ গেছে, দগ্ধ হয়েছেন আরও ৬ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ পথও ছিল সরু, যা হোটেল পরিচালনার উপযুক্ত নয়। কলকাতা থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। ৯ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে একজনের মাত্র আপনার পরিচয় শনাক্তকরণ করা গেছেন। উনি ঝাড়খণ্ডের নাগরিক। আর যে ৮ জন আছে সে ৮ জনের মধ্যে ২ জন মহিলা এবং একজন শিশু আছে ৪ বছরের। বাট তাদের আইডেন্টিটি এখনো পর্যন্ত কনফার্ম করা যায় নাই। তবে যেহেতু ওই হোটেলে বেশিরভাগ মানুষ বাংলাদেশ থেকে আসা, সেই কারণে পুলিশ ধারণা করছে এরা সবাই বাংলাদেশি নাগরিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। রাত ২টার সময় হঠাৎ আগুন লাগে। এরপর সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে। তারপর আমরা নিউ মার্কেট থানায় খবর দেই। রাত ছিল তাই অনেকেই ঘুমের মধ্যে ছিল। ৫ তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে কাল। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় নিশ্চিত জয়ের পথে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরও ভোটের মাঠ ছাড়েনি বিরোধী জোট। অলি আহমদকে প্রার্থী করেছে জামাত জোট। ফল নিয়ে অনিশ্চয়তা না থাকলেও রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই নির্বাচন। কাউসারা চৌধুরী কুমোর রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। সেবার বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। শেষ পর্যন্ত জয় পান আব্দুর রহমান বিশ্বাস। ৩৫ বছর পরের চিত্র অবশ্য ভিন্ন। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ বিএনপি, ফলে তাদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত। তবুও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়নি বিরোধী জোট। অলি আহমদকে প্রার্থী করে ভোটের মাঠে থাকার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের মাধ্যমে হয় তো জিনিসটা তো ওয়ান সাইডেড গেম হচ্ছে না। এটা তার মধ্যে সেই বোধটা তৈরি করবে যে আমি তো আসলে সর্বদলীয় হতে পারলাম না,
যদি সে বিএনপির ভোটে হয় তাহলে সে বিএনপির রাষ্ট্রপতি হিসেবেই সে পরিচিতি পাবে। 70 অনুচ্ছেদ তুললেও ওই অভ্যাসটা ফিরে আসতে একটু সময় লাগবে। 50-50 দুইটাই হতে পারে। তবে আমার মনে হয় না যে একেবারে 70 অনুচ্ছেদের কারণে মির্জা ফখরুল একেবারে ক্লিন বোল্ড হয়ে যেত, বিষয়টা এরকমও না। তাদের মতে রাষ্ট্রপতি নির্বাচনকে কার্যকর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে আসা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বলছেন, সংবিধান ও নির্বাচন কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার হলে সংসদ সদস্যদের মতামতের প্রকৃত প্রতিফলন আরও স্পষ্টভাবে ঘটতে পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলে সেই নির্বাচনটা অর্থবহ হয়, মানুষের আগ্রহ থাকে এবং সেটা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে একটা ধাপ, সেই ধাপটা আমার কাছে মনে হয় এটা সার্থক হয়। এই 70 অনুচ্ছেদ যারা গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বাস করে, বা যেটা আমি বললাম যে স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে, তারা অবশ্যই এটাকে গ্রহণ করবে এবং তারা এটাকে সাধুবাদ জানাবে যে না, এটা আমাদের জন্য ইতিবাচক হিসাবে আসলে আসছে। বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়ার সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনীতিতে তার যে ডেডিকেশন, তার যে ত্যাগ, এগুলোকেই বেশি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রার্থী হওয়ার জন্য দলীয় ব্যবস্থায়, সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখি যে আসলে দলের জন্য ওনার ত্যাগ আছে, মানে বিএনপির জন্য ওনার ত্যাগ আছে। সব রাজনৈতিক দলের কাছেই ওনার মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে। তাদের মতে এবারের নির্বাচন শুধু কে রাষ্ট্রপতি হচ্ছেন সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়া, বিরোধী জোটের কৌশল এবং রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান কাঠামো সবকিছু নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালীর 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। নোয়াখালীর হাতিয়ার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এনসিপি নেতা হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। তবে হলফনামায় কী তথ্য গোপন করা হয়েছে এ বিষয়ে রিটে কিছু উল্লেখ করা হয়নি। আবারও কলকাতার অগ্নিকাণ্ডের খবর জানাবো। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে চিকিৎসা নিতে গিয়ে 8 বাংলাদেশি সহ 9 জনের প্রাণ গেছে, দগ্ধ হয়েছেন আরও 6 জন। আমাদের সহকর্মী সুব্রত আচার্য আছেন সেখানে, আমরা তার কাছ থেকে সর্বশেষ তথ্য জানবো। সুব্রত, সবশেষ নিহতদের যে দেহ ইতিমধ্যেই পিজি হাসপাতাল, অর্থাৎ স্থানীয় ভাষায় যাকে এসএসকেএম হাসপাতাল বলা হয়, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই 9 জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। তার মধ্যে 1 জন ঝাড়খণ্ডের বাসিন্দা এবং বাকি 8 জন যে রয়েছেন তাদের মধ্যে 2 জন মহিলা রয়েছেন এবং 2 শিশুও রয়েছে। এই 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের যে পরিচয় সেটি এখনও প্রকাশ্যে আনেনি। এবং সেখানে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে যে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে এখনও ঘটনার কয়েক ঘন্টা পরেও তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না বা প্রকাশ করা হয়নি, সেহেতু এই 8 জনই সম্ভবত বাংলাদেশি নাগরিক হতে পারে এবং হতে পারে যে একই পরিবারের হয়তো একাধিক সদস্য মৃত্যু হওয়ার কারণে একজন আরেকজনের দেহ শনাক্ত করতে পারেনি। তো গোটা বিষয়টি এখনও পর্যন্ত কলকাতায় বাংলাদেশ যে উপহাই কমিশন রয়েছে, সেই উপহাই কমিশনের পক্ষ থেকে 3টি টিম সক্রিয়ভাবে কাজ করছে। 2টো টিম এখন 2টো হাসপাতালে রয়েছে। একটি টিম রয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরেকটি টিম রয়েছে ঘটনাস্থলে এবং সঙ্গে কলকাতায় নবনিযুক্ত বাংলাদেশের উপহাই কমিশনার মোহাম্মদ খালিদ, তিনি নিজে কখনো হাসপাতালে যাচ্ছেন, কখনো মর্গে যাচ্ছেন, কখন ঘটনাস্থলে গিয়ে তিনি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ আগে আমার সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। পুলিশ যেটা তাকে জানিয়েছে যে এখনো পর্যন্ত যে 9 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং পুলিশ ধারণা করেছে, পুলিশের ধারণা তিনি জানিয়েছেন যে পুলিশ ধারণা করছে যে এই 8 জন সম্ভবত বাংলাদেশি হতে পারে। তো আপনি জানেন যে এই মির্জা গালিব স্ট্রিট মূলত বাংলাদেশি পর্যটকদের জন্য বিখ্যাত। তারা মূলত এখানে আসেন এবং গত 1.5 মাস আগে যখন নতুন করে পর্যটন ভিসা চালু করা হয় এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়তে শুরু
শুরু করে। আর এই যেখানে ঘটনা ঘটেছে মির্জা গালিব স্ট্রিট, সেই মির্জা গালিব স্ট্রিটে কিন্তু কোভিডকালীন সময়েও আরেকটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু, সেখানে ধারণা করা হচ্ছে এর মধ্যে 8 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় রয়েছে। সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমার রাষ্ট্রীয় অপরাধ আড়াল করতে চাইছে বলে মনে করেন কক্সবাজার ক্যাম্পে আশ্রিতরা। নেইপিডোর অবস্থানকে সতর্ক বার্তা হিসেবে দেখার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ ধরনের বক্তব্যে প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাড়তে পারে জটিলতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়। সেই রোহিঙ্গার ঢলে 9 বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি বলা হয়েছে। রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী মিয়ানমারে নেই বলেও উল্লেখ করা হয়। মিয়ানমারের দাবি, বাংলাদেশে দেয়া 8,28,824 জনের তালিকা থেকে গত 31 জুলাই পর্যন্ত 4,26,545 জনের তথ্য যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে। এমন বিবৃতিকে প্রত্যাখ্যান করে মিয়ানমারের রোহিঙ্গা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গা নেতারা। তাদের দাবি, দীর্ঘ সময়ে অর্ধেকেরও কম তালিকা যাচাই করায় প্রমাণ করে প্রত্যাবাসনে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে। আর রোহিঙ্গাদের বাঙালি বলা সেটিকেও নাটক বলে অবহিত করেছেন রোহিঙ্গারা। 9 বছরের মধ্যে 4 লাখ গজ্জে ধরলে ইস্তারা তুই গরিবর কি মনসা নাকি মনসা নাই গুড়া ফান্দি তো বুঝি পারে তো কুল দুনিয়ায় এনলি তারা তো ইন্টারেস্ট নাই রোহিঙ্গারে খেলে যাবে বললা এদের বলকে রোহিঙ্গা এখন আসতে দৌড়াই বেলা চেষ্টা করব। আড়াইশোর উত্তোলন হয়ে বর্মাতো পলিটিক্যাল উইলিংনেস নাই রোহিঙ্গা যিন বাংলাদেশত মারা সেই তারারে অ্যাকসেপ্ট করে দেন কারণ পলিটিক্যাল উইলিংনেস নাই ইতারা কোনোদিন আর ইজিলি নলিব ইয়ান মনের লেখা করিব। আর রোহিঙ্গা বিলিভ করি এলা ইন্টারন্যাশনাল কমিউনিটি ইভেন দূর বাংলাদেশ তো বোঝা দে ই তারা নেলা দি ভাজিতে মানুষ ইনরা আসানার সাথে নলিব ইয়ান তারার কনসেপ্ট। অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞদের মতে রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে মিয়ানমারের বক্তব্য মূলত একটি কূটনৈতিক কৌশল। আমাদের সরকার পক্ষ থেকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্যটি দিয়েছে তাদের এখানকার প্রতিনিধির কাছে সেটি যথেষ্ট বলে এবং সেটা যথোপযুক্ত বলে মনে করি। তবে মিয়ানমারের এই ধরনের বক্তব্য প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্যতম বড় জটিলতা মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এই ডেটা তো আর বাংলাদেশ সরকার এককভাবে করেনি, এটি জাতিসংঘের যৌথ একটি এক্সারসাইজ। যৌথভাবে ভেরিফাই করে এই ডেটা তৈরি করা হয়েছে ফ্যামিলি ট্রির আন্ডারে। সুতরাং এখানে কারোই অস্বীকার করার কোনো উপায় নেই যে এই লোকগুলো মিয়ানমার থেকে এসেছে এবং তাদের পরিবারে নতুন শিশু জন্মগ্রহণ করেছে। সুতরাং যদি মিয়ানমার কর্তৃপক্ষ এই ধরনের কথা বলেন তারা হয়তো অর্ধসত্য বলছেন। 2018 সালে বাংলাদেশ 8,24,000 রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। সেই জনগোষ্ঠীর পরিবার ও সদস্য সংখ্যা পরবর্তী সময়ে বেড়েছে। এখন 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে পুলিশ সদর দফতর। সারা দেশে কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ বলছে দেশবিরোধী অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তবে এসব ঘটনাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষক। বুলবুল রেজা জানাচ্ছেন বিস্তারিত। 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। সেখান থেকে 9টি বিস্ফোরক ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার সহ 90 জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়।
30 জুলাই রাতে আশুলিয়ায় চায়ের দোকানে রাখা ব্যাগের ভেতর প্রেসার কুকারে তৈরি করা আইইডি বোমা উদ্ধার করা হয়। 24 জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতার ভেতরে রাখা শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। ধারাবাহিক এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দফতর। গত 12 আগস্ট বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছি। একের পর এক বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়লেও পুলিশ সদর দফতর বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা একটা কথা বলতে চাই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর এই জাতীয় ঘটনা যারাই জড়িত, কিংবা আমরা দেখেছি অনেকেই তার নিজের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে এই জাতীয় উগ্রবাদে যদি প্রশ্রয় নিয়ে থাকে, আমাদের মূল কনসার্ন হচ্ছে গিয়ে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় কার্যক্রম কেউ না করতে পারে এবং কেউ জড়িত কিনা বা ইতিমধ্যে যারা এই জাতীয় কার্যক্রমের সাথে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট রয়েছি। স্বল্প সময় ব্যবধানে বোমা বিস্ফোরণ কিংবা বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক। আমার রাষ্ট্র তো বিপন্ন হলে সবকিছুই আমার বিপর্যয়ের মধ্যে চলে যাবে, সবকিছু অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। এটা এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া প্রয়োজন এবং এটাকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। 2-1 মাস ধরে কোথাও বোমা সদৃশ বস্তু উদ্ধার হচ্ছে, কোথাও বিস্ফোরণ ঘটছে, আবার যেগুলো বিস্ফোরণ ঘটছে সেখানে আইডির মতো ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আসলে ভিন্ন একটা কিছু ইঙ্গিত বহন করে এবং সেই ইঙ্গিতের আলামতগুলো কিন্তু এগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। তবে এই রিপোর্টকে অনুমান নির্ভর আখ্যা দিয়ে আমলে নেয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঢাকা দক্ষিণ সিটির 4টি নির্ধারিত অঞ্চলে চলবে রিকশা। তৈরি হচ্ছে নীতিমালা। বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। হাম ও উপসর্গে এখন পর্যন্ত সরকারি হিসেবে প্রাণ গেছে 918 জন শিশুর। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণা বলছে হামে আক্রান্তের 80% জন্মের প্রথম 6 মাসে পরিপূর্ণ বুকের দুধ পায়নি, আর পরিপূর্ণ বুকের দুধ পায়নি 38%। সকালে শিশু হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান গবেষকরা। বলেন, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 354টি শিশুর উপর এই গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা যায় আক্রান্তদের 80% শিশুই হামের টিকা পায়নি। এছাড়া 43% শিশু 3 মাস থেকে 9 মাসের মধ্যে আক্রান্ত হয়েছে। আক্রান্ত 12% শিশু তীব্র অপুষ্টি এবং 53% মাঝারি অপুষ্টিতে ভুগছিল। গবেষণায় উঠে আসে নতুন কোনো ধরন নয়, পুরনো B3 ধরনেই আক্রান্ত হয়েছে শিশুরা। 82% বাচ্চা যারা মারা গেছে তারা ব্রেস্ট ফিড করে নাই, আর 18% বাচ্চা মারা গেছে তারা ব্রেস্ট ফিড কমপ্লিট করেছে। সাসপেক্টেড মিজেলস গুলির স্যাম্পল পাঠিয়েছিলাম, তার মধ্যে দেখা গেছে যে মানে ভয়াবহভাবে দেখা গেছে যে 95% সাসপেক্টেড মিজেলস কেসগুলি পিসিআর দিয়ে কনফার্ম করা হয়েছে। রাজধানীতে রিকশা চলাচলে নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএসসিসির অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরিচ্ছন্নতা, মশক নিধন, রাজস্ব আদায় ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনিয়ম পেলেই করা হচ্ছে সতর্ক বা জরিমানা। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন। মার্কেটে যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন তাৎক্ষণিক রিভিউ করা হবে। তাৎক্ষণিক রিনিউ করার পরও যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা
সেখানে পরিচালনা করা যাবে না। এ সময় পরিচ্ছন্নতার পাশাপাশি রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরির কথা জানান দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে থাকবে রিকশা চলাচলের সুযোগ। আজকে থেকে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করবে এবং মাঠ পর্যায়ে যেগুলো যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নগরীর শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে অভিযান চলমান থাকবে বলে জানায় দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের, শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। এবার বাণিজ্যের সংবাদ। পয়লা সেপ্টেম্বর থেকে বাতিল হচ্ছে বাংলা কিউআর এর মার্চেন্ট চার্জ, বরং 2000 টাকা পর্যন্ত লেনদেনে যুক্ত হবে প্রণোদনা। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ। প্রতিদিন 2 লাখ কিউআরে 50 কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে বলে জানান তিনি। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, নগদ টাকার চাহিদা কমাতে কৃষি, বীমা, ক্ষুদ্র ঋণ, যাতায়াতের মতো সব ধরনের লেনদেনে যুক্ত হবে বাংলা কিউআর। বাংলা কিউআরের কিছু টেকনোলজি জড়িত এবং এই ইনোভেশনের নতুন যখন টেকনোলজি আসে তখন বর্তমানে 45টি ব্যাংক, 6টি এমএফএস ও 5টি পিএসপি এর গ্রাহকগণ অ্যাপস ব্যবহার করে দেশব্যাপী প্রায় 27.29 লাখ মার্চেন্ট হিসাবে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন। 1 অক্টোবর 2026 থেকে আইআরএফ চার্জ শূন্য নির্ধারণ এবং পার্সোনাল রিটেইল অ্যাকাউন্টের মাধ্যমে 2000 টাকা পর্যন্ত প্রতিটি সফল বাংলা কিউআর লেনদেনে মাসিক প্রণোদনা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য কেবল বাংলা কিউআর স্থাপন নয়, বরং এর সক্রিয় ও নিয়মিত ব্যবহার নিশ্চিত করা। গণপরিবহনে হয়রানি আর ভোগান্তির দিন পেরিয়ে নারীদের পথ চলায় নতুন দিগন্তের সূচনা করেছে বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস। চালক থেকে কন্ডাক্টর, পুরো বাসটি পরিচালনা করছেন নারীরাই। যাত্রী সুরক্ষায় ই-টিকিটিং ও জিপিএস ট্র্যাকিং এর মতো প্রযুক্তির সঙ্গে স্বস্তির বার্তা নিয়ে রাজধানীর বিভিন্ন রুটে ঘুরছে গোলাপি বাসের চাকা। পাভেল আমিন ও মীর মোহাইমিনুর রহমানের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। এ এক অন্য সকাল, রোজকার মতো ভিড়, ধাক্কাধাক্কি আর হয়রানির ভয় নেই, বরং নিশ্চিন্তে নিরাপদ যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে গোলাপি রঙের দ্বিতল বাস। বাস যাত্রীদের চোখে মুখে স্বস্তি, এই স্বস্তি যেন স্থায়ী হয় সেই দাবি সবার কণ্ঠে। আমি উঠে একটা সিট পেয়েছি, আমি বসতে পেরেছি। তো অনেক দেখা যায় যে যারা আমাদের মানে যাদের আমরা একটু বয়স হয়ে যায়, দেখা যায় যে দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না, আর তখন দেখা যায় একটা সিট আমাদের খুবই দরকার হয়। তো এটা খুবই দরকার ছিল। পুরুষরা সেই মানসিকতাটা এখনো হয় না যে একটু সাইড দিই বা একটা নারীকে বসতে দিই। সেক্ষেত্রে যে নারীদের জন্য আলাদা একটা বাস চালু হয়েছে, সত্যি খুব আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি আমরা যখন অফিসে যাই প্রতিদিন, ছেলেরা আমাদের উঠতেই দেয় না আপু। আজকে আমি দৌড়াই এসে উঠে গেলাম, আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া চালুর পাশাপাশি নিরাপত্তা জোরদারের তাগিদ কারো কারো। নর্মাল ভাড়া হিসাবে ঠিক আছে, বাট হচ্ছে আমি স্টুডেন্ট হিসেবে আমার জন্য বেশি হয়ে গেছে। এটা যদি অ্যাড করতো তাহলে ভালো হতো। স্টুডেন্ট ভাড়া অ্যাড হলে আমাদের জন্য আসলে ভালো হতো আরো বেশি। প্রত্যেকটা রোডে বাস দিলে আমাদের মেয়েদের জন্য অনেক সুবিধা হতো, কারণ লোকাল বাসে তো উঠা যায় না। আপাতত 14টি বাস নিয়ে কার্যক্রম শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস। ঢাকায় চলছে 10টি, যার 9টি দ্বিতল। চালক ও কন্ডাক্টর উভয় পদেই দায়িত্ব পালন করছেন নারী। যারা প্রতিকূল অনুকূল মানে মনে করতেছে তাদেরকে আঙুল দেখে আমরা বলে দিতে চাই যে আমরা পারবো, আমরা নারী, আমরা পারি, এবং আমরা খুব ভালোভাবে একটা নারী বা একটা যাত্রী সেবা দিব। সবাই খুব ভালো আমাদেরকে সাহায্যও করতেছে। আর ভবিষ্যতে কি আরো এই সার্ভিসটা কিভাবে ভালো করা যায় আমরা সেটার চেষ্টা করব। নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে রয়েছে লাইভ ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম, আর কাউন্টারে ঝামেলা ছাড়াই অনলাইনে অগ্রিম টিকিট কাটার সুবিধাও রাখা হয়েছে। নারীদের নিত্যদিনের ভোগান্তি এড়াতে স্বস্তির বার্তা নিয়ে যাত্রা শুরু করেছে পিঙ্ক বাস সার্ভিস, যার স্টিয়ারিং সামলাচ্ছেন এক নারী, যা নিরাপদ যাত্রার পাশাপাশি এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া।
যাত্রী এবং বাস সংশ্লিষ্টদের প্রত্যাশা শুধুমাত্র কয়েকটি রুটে নয়, এই গোলাপি রঙের স্বস্তি ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি পথে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমনকে কেন্দ্র করে পুলিশ লাইন্সে ড্রিল শেডে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এতে উচ্চ স্বরে গান, পড়ালেখায় সমস্যার অভিযোগ করেন দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশকে জানালে কিছু সময় বন্ধ রাখা হয় গান, পরে আবারও গান শুরু হলে দুপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে 6 পুলিশ সদস্য সহ ৩০ জন আহত হন। দেশের বাইরের খবর, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতার চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। পূর্ব লন্ডনের নিউ হ্যাম এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাসুম আহমদ নামে 40 বছর বয়সী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এলাকাটির সেন্ট বার্থলোমিউস রোডে একটি গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার সময় এলাকায় থাকা প্রত্যক্ষদর্শী কিংবা কোনো ভিডিও ফুটেজ পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। নিহত মাসুম আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামে। খেলার খবর, ডারউইন টেস্টের পারফরমেন্স ম্যাকাওতে ধরে রাখতে চায় টাইগার পেস ডিপার্টমেন্ট। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পেসার শরীফুল ইসলাম। চেষ্টা করবো এটা আমরা ক্যারি করা। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং তিনটা পার্টি, তখন আরো বেশি ভালো লাগে। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে। ইনজুরির পর একটা হয়তো কিছুদিন রেস্ট পাইছি এবং কি আমি রিহ্যাব করেছি, এটা আমার জন্য, বডির জন্য আরো, আমার মনে করি যে আমার আরো ভালো হয়েছে। অন্য দেশের লিজেন্ডরা তখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে, শুধু আমাকে না, যে কোনো প্লেয়ারকে বা নাইট রানাকে না, যে কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে, এটা একটা ভালো সাইন আমাদের ক্রিকেটের জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। চিকিৎসা নিতে গিয়ে প্রাণ গেল 8 বাংলাদেশি, নারী শিশুসহ 9 জনের দগ্ধ আরও 6। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, প্রবেশপথ সরু। 35 বছর পর রাষ্ট্রপতি পদে ভোটকাল নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল। পরাজয় জেনেও মাঠে বিরোধীরা, প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক গুরুত্ব দেখছেন বিশ্লেষক। এবং রোহিঙ্গাদের বাঙালি আখ্যা দিয়ে অপরাধ আড়ালের চেষ্টায় মিয়ানমার, বলছেন আশ্রিতরা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতার শঙ্কা, সতর্কবার্তা হিসেবে দেখার পরামর্শ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইমরান। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।